ভোর হতে চলল। প্রায় 4:30 বাজে। ঘুম আসছিল না তার। অগত্যা সিগারেটটা খাওয়ার জন্য ঘরের বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালো সে। এখন কেউ কোথাও জেগে নেই। বাইরের অন্ধকার এখনো বেশ জমাট বেঁধে রয়েছে। রাস্তার আলোগুলো ছাড়া আর কিছুই সেভাবে চোখে পড়ছে না। অনিদ্রার সমস্যাটা আজ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। অবশ্য এই অভিজ্ঞতা তার কাছে নতুন কিছু নয়। বাক্স থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝে ধরল আলতো করে। পকেট থেকে একটা দেশলাই কাঠি বার করে তাতে অগ্নি সংযোগ ঘটাতে যাবে এমন সময় একটা কিছু চোখে পড়ল তার। সঙ্গে সঙ্গেই সে এক পাশে নিজেকে আড়াল করার চেষ্টা করল আপ্রাণ। একটা একটা কড়া গন্ধে করিডোরটা ভরে উঠল এক মুহূর্তে। এই আলো আঁধারি করিডোরে এই ভোর রাতে সে যা দেখল তাতে তার চোখ দুটো ক্রমেই যেন শুরু হয়ে আসতে শুরু করল। এক পা করে সে এগিয়ে গেল সামনের দিকে। ভূত কথার আরেক অর্থ অতীত। আমাদের কাছে অতীত মানে যা কিছু ঘটে গিয়েছে, যা কিছু মৃত। কিন্তু অতীত কি শুধুই মৃত? আমাদের আজকের সব কিছু আগামীকাল অতীত হয়ে যায়। আর অতীত যখন একবার ফিরে আসে, বর্তমানে ঘটে এক মহাপ্রলয়। বিভা ক্যাফেতে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে টান টান থ্রিলার সোনালী কলম রহস্য। অডিও রূপান্তর অভিষেক। গল্প পাঠে কুন্তল। হোটেলের করিডোরে বসে পা নাচাচ্ছিল সংবেদ। খানিক দূরে নির্ঝর মিনিট সাতেক ধরে ফোনে ব্যস্ত। ইতিমধ্যেই সংবেদ 2খানা সিগারেট শেষ করেছে। বার তিনেক হোটেলের রিসেপশনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে। অগুন্তিবার হাই তুলছে। নির্ঝরের এখনকার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তার কথাবার্তা প্রায় শেষের পথে। পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছে সে রুম সার্ভিসের ছেলেই হোক কিংবা অন্য কোনো বোর্ডার, একবার আর চোখে তাকিয়ে যাচ্ছে তার দিকে চেয়ে। আর তাকাবি নাই বা কেন? গত 2 দিন ধরে যে সমস্ত কাণ্ড ঘটে চলেছে এপাশের পরপর কয়েকটা রুমের বাসিন্দাদের সঙ্গে, তাতে সাধারণ মানুষের কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। একটা আড়মোড়া ভেঙে উঠে পড়ল সংবেদ। নিঝর পাশে গিয়ে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই কথা শেষ হলো তার। ফোনটা ডিসকানেক্ট করার পর অন্যমনস্কভাবে পিছন ঘুরেই সংবেদকে দেখে একটু অপ্রস্তুতভাবে হাসলেন নিঝর। গত 2 দিনে তার মুখে যে চিন্তার ছাপ পড়েছিল সেটা এখনো আছে বটে, কিন্তু তার মধ্যেও যেন সামান্য স্বস্তির আভাস দেখতে পেল সংবেদ। নির্ঝর মানে নির্ঝর সেনগুপ্ত গত 2 দশকের বেশি সময় ধরে বাংলা সাহিত্য জগতে ওর সগর্ব পদচারণা। আর সেই সূত্রেই এই হোটেলে তার আজকের আগমন। শুধুমাত্র নির্ঝর সেনগুপ্ত নন, 2 বাংলার বেশ কয়েকজন রথী মহারথীও সেখানে উপস্থিত। কাগজপত্র প্রকাশনী প্রত্যেক বছরই আয়োজন করে সোনালী কলম পুরস্কারের। এবছরের প্রাপক ছিলেন স্বনামধন্য মণিশঙ্কর ঘোষাল, প্রবীণ লেখক। বহু বছর ধরে সাহিত্য জগতের সঙ্গে যুক্ত তিনি। এখনকার মাপকাঠিতে হয়তো তার রচনাকে তেমন একটা মর্যাদা দেওয়া যায় না, তবে একটা সময় মণি ঘোষালের নামে অসংখ্য বই বিক্রি হতো। তবে একটা কথা সংবেদ মানতে বাধ্য হয়, শিল্পী বা সাহিত্যিক সবারই একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত। একটা সময় পর তাদের আর কিছুই দেওয়ার থাকে না, অথচ নিজের জায়গা ছাড়তে বেশিরভাগই অরাজি। ফলত যা হয়, মণি ঘোষালের সঙ্গেও সেটাই হয়েছিল।
সিনিয়র লেখক হিসেবে আমন্ত্রিত হতেন বিভিন্ন অনামী পত্রিকায়, আপ্যায়িত হতেন বিভিন্ন অনুষ্ঠানে, অথচ ওর একক গ্রন্থ ছাপাতে বেশিরভাগ প্রকাশকই আর চাইতেন না। শোনা যায় আজকাল নাকি বিনা পারিশ্রমিকেও লেখা দিতে শুরু করেছিলেন অনেক জায়গায়। এসবই অবশ্য উড়ো খবর, তবে ধোঁয়ার পিছনে আগুন তো থাকেই। তাই এবছরের সোনালী কলম মণি ঘোষাল পাচ্ছেন শুনে বই পাড়ার অনেকেরই ভ্রু কপালে উঠেছিল। তবে মণি ঘোষাল পুরনো চাল তো, তাই তার অনুরোধ বা আদেশ কোনোটাই এখনো পর্যন্ত কেউ ফেলতে পারে না। সে যাকে, এই সোনালী কলমকে উদ্দেশ্য করেই মুর্শিদাবাদের এই হোটেলে আজ তারকার সমাবেশ। এই মুহূর্তে বাংলা সাহিত্যের তাবর ব্যক্তিত্বদের অধিকাংশই এসেছেন কাগজপত্রের মালিক অংশুমান বরাটের আহ্বানে। অংশুমানের বয়স বেশি নয়, মধ্য 30-এর কাছাকাছি। এই প্রকাশনীর প্রতিষ্ঠাতা তার ঠাকুরদা নিখিল বরাট, তারপর তার বাবা শেখর বরাটের হাত ঘুরে এখন এই প্রকাশনীর মালিকানা অংশুমানের হাতে। বয়স কম হলেও ব্যবসা বুদ্ধি কম নয় তার। শোনা যায় লেখকদের রয়্যালটি দেওয়ার ব্যাপারে ভীষণ রকমের সততা মেনে চলেন তিনি। কাজেই এই সময়ের সাহিত্যিকদের সঙ্গে তার বেশ ভালো রকমেরই দহরম মহরম। আর ঠিক এই কারণেই অংশুমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলার প্রথম সারির প্রায় গোটা সাহিত্য মহলই এসেছেন এই সোনালী কলম পুরস্কারের সভায়। এই পুরস্কার উপলক্ষে প্রত্যেকবারই 3-3 জন্য এক আলোচনা সভা বসে। দুই বাংলা সাহিত্যিকরাই থাকেন সেখানে, এমনকি সংবাদ মাধ্যমও উপস্থিত থাকে। সোনালী কলম শুধুমাত্র নামই নয়, সত্যিই সোনার তৈরি। একটা আসল কলমের মতোই অনেকটা দেখতে, কিন্তু আদতে সোনার কলম। দেখতে অনেকটা এইরকম, ঠিক যেন কেউ একটা ফাউন্টেন পেনের ক্যাপ খুলে সেটা পেনের পিছনে এঁটে লিখতে প্রস্তুত হয়েছেন। নিখুঁত তার নিব, নিখুঁত তার পুরো দেহ, একটা কাঠের ছোট স্ট্যান্ডের উপর বসানো। ইচ্ছে হলে স্ট্যান্ড থেকে তুলে হাতে নেওয়া যায় সেটা। অংশুমান নিজে বেড়াতে ভালোবাসে বলে প্রত্যেক বছরই কলকাতার বাইরে নিয়ে আসে সকলকে সম্পূর্ণ নিজের খরচায়। বলাই বাহুল্য, বাংলা সাহিত্য জগৎ অপেক্ষা করে থাকে এর জন্য। কোভিডের জন্য গত 3 বছর ধরে এই পুরস্কার প্রদান বন্ধ থাকার পর এবছর আবার অনুষ্ঠান ক্ষেত্র মুর্শিদাবাদ। গত পরশুদিন ছিল পুরস্কার প্রদান। সেই হিসেবে আগামীকাল কলকাতা এবং ঢাকায় ফেরার কথা সকলের, কিন্তু সমস্ত হিসেব গোলমাল হয়ে গিয়েছে একটি অবাঞ্ছিত ঘটনায়। সেদিন অনেক রাত পর্যন্ত পার্টি চলেছিল। মণি ঘোষালকে কথার জালে জড়িয়ে তার কাছ থেকে পার্টি আদায় করা খুব একটা কঠিন কাজ নয়। তার উপর সেদিনকে তার মেজাজটাও ছিল ভীষণ ফুরফুরে। কাজেই অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেক রাত পর্যন্ত হোটেলে পার্টি চলে। 1-2 বাদে সবাই ছিল সেই পার্টিতে। মদের ফোয়ারা, কেক কাটা, খাওয়া দাওয়া ইত্যাদি শেষ হতে হতে রাত প্রায় 3টে। তারপর শুতে গেল সবাই। ঘটনাটা জানা গেল পরদিন সকালে বেলা 10টা নাগাদ হোটেলের বয় চা নিয়ে মণি ঘোষালের দরজায় নক করতেই দরজা খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে ছেলেটির হাত থেকে চায়ের কাপটি শুদ্ধ ট্রেটা মাটিতে পড়ে যায় সশব্দে। বিছানার ওপর পড়ে রয়েছে মণি ঘোষালের নিথর দেহ। কোমর থেকে উপরের অংশ খাট থেকে নেমে ঝুলে রয়েছে মেঝের ওপর। শরীরের বাকি অংশ খাটে। পরনের সাদা ফতুয়ার বুকের কাছে বেশ খানিকটা জায়গা লাল হয়ে রয়েছে রক্তে। তিনি যে মৃত তা বোঝার জন্য ডাক্তার হওয়ার দরকার পড়ে না। ঘরের মেঝেতে রক্ত মাখা পায়ের ছাপ এবং একটা ভাঙা কাচের গ্লাসের টুকরো। বোঝাই যাচ্ছে হাতাহাতিতে বা অন্য কোনোভাবে কাচের গ্লাস ভেঙে খুনির পা কেটে গিয়েছে। পায়ের ছাপটাও খুনিরই, কারণ মণিবাবুর পায়ে কোনো ক্ষত নেই এবং পায়ের ছাপটা দরজার বাইরে বিছানো কার্পেট অবধি গিয়েছে। তারপরে রক্ত আর সাদা চোখে লাল কার্পেটের উপর দেখা যাচ্ছে না।
ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন হবে এর জন্য। এখান থেকেই শুরু। আপাতত আর কারোরই ফেরার কোনো প্রশ্নই উঠছে না। প্রাইমা ফ্যাসি থেকেই পুলিশ নিঃসন্দেহে মৃত্যুটা খুন ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। কাজেই পুলিশের অনুমতি না মেলা অবধি সবাই এই হোটেলেই বন্দী। মণি ঘোষালের রুমে পুলিশ তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও কালকের মধ্যেই এসে পড়বে। আজ সকালে আরেকটা ঘটনা ঘটল। সেটা বলার আগে অকুস্থলে উপস্থিত সকলের পরিচিতি একবার দেওয়া প্রয়োজন। মণিশঙ্কর ঘোষাল, নির্ঝর আর অংশুমানের পরিচয় আগেই দেওয়া হয়েছে। আর যারা আছেন তারা হলেন, প্রথমজন নন্দকিশোর চৌধুরী, বয়স্ক লেখক, এই 60-62 বয়স। অনেকটাই দেরিতে লেখালেখি শুরু করেছেন। লেখার হাতখানি নেহাত মন্দ নয়, তবে একটু পুরনো ধাঁচের বলে নতুন প্রজন্মের কাছ থেকে প্রচুর নেগেটিভ রিভিউ পান। তিনি বিপত্নিক। দ্বিতীয়জন রঞ্জনা সরকার, বয়স 40-এর কোঠায়, সুন্দরী এবং উন্নাসিক, প্রচুর মেকআপ করেন। আজ অবধি কেউ ওর ঠোঁটের আসল রং পর্যন্ত দেখতে পাননি। প্রতি ঘন্টায় টাচ আপ দিতে ওয়াশরুমে যান। স্বামী কলকাতার নামজাদা এক ব্যবসায়ী, বেশিরভাগ সময়তেই শহরের বাইরে থাকেন। রঞ্জনার ফ্যান ফলোয়ারের অভাব নেই। তিনি যে নিজের জনপ্রিয়তা বেশ উপভোগ করেন তাও বেশ বোঝা যায়। রঞ্জনা সম্পর্কে বই পাড়ায় ফিসফাসেরও অভাব নেই। যতখানি না সাহিত্য রচনার জন্য, তার চাইতে বেশি রূপের খ্যাতির জন্য তার উত্থান। তৃতীয়জন কবরী ভট্টাচার্য, বর্ষিয়ান লেখিকা, অনেকটা নন্দবাবুর মতোই, বলিষ্ঠ লেখনী। একই পরিবারের 3 প্রজন্ম তাঁর বই পড়ে। বিশেষত মেয়েদের কাছে প্রিয় তার লেখনী। 3 বছর আগে সোনালী কলমের প্রাপক ছিলেন। একাই থাকেন, আত্মমর্যাদাপূর্ণ এক দৃঢ় চরিত্রের মানুষ। অবশ্য তার একটা অন্য পরিচয়ও রয়েছে। তিনি মণিশঙ্কর ঘোষালের প্রাক্তন স্ত্রী। চতুর্থ ব্যক্তি অমিত ভৌমিক, বয়স 32-33-এর মধ্যে, বাংলার লেখক, কর্মসূত্রে থাকেন ইংল্যান্ডে। নিপাট ভদ্রলোক বলে পরিচিত, যথেষ্ট মেপে কথা বলেন, দারুণ সুপুরুষ, কাজেই মহিলা ভক্ত প্রচুর। স্ত্রীও ইংল্যান্ডে কর্মরত। অমিতের লেখালেখি অনেকটাই শখে। টাকা রোজগারের জন্য বইয়ের রয়্যালটির মুখাপেক্ষী নন তিনি। তার 2টি ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। কম কথা বলার জন্য কারো কারো কাছে অহংকারী তকমায় ভূষিত। 5 আয়ান মোহাম্মদ রিপন, বয়স 30-এর এপারে, তবে লেখালেখির বয়স ইতিমধ্যে 6-7 বছর পেরিয়েছে। বাংলাদেশের মানুষ, উচ্ছল জন্মনে ব্যক্তিত্ব, সবসময়তেই মুখে হাসি লেগে রয়েছে। এপার বাংলাতেও তিনি সমানভাবেই জনপ্রিয়। বিশেষত কাগজপত্র প্রকাশনী বাংলাদেশের বইয়ের বড়সড় ডিস্ট্রিবিউটর পশ্চিমবঙ্গে, আর আয়ান তাদের কাছে ওপার বাংলার বেস্ট সেলার লেখক। তারপরের জন মনীষা হাসান, সদ্য ইউনিভার্সিটির দুয়ার পার করা একেবারে বাচ্চা মেয়ে। বয়স খুব বেশি হলে 24। বছর 14 বয়সে একটা গল্প রচনা প্রতিযোগিতা জিতে এপারের নাম করা সংবাদপত্রে তার গল্প প্রকাশিত হয়। আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2 বাংলার সামনের সারির প্রকাশকরা যোগাযোগ করে নেয় তার সঙ্গে। খুবই চুপচাপ এবং নম্র স্বভাবের মেয়েটির সঙ্গে একবার কথা বললে তাকে ভালো লাগতে বাধ্য। এবং সবার শেষে সংবেদ চ্যাটার্জি, লেখক না, নামডাক মূলত সম্পাদক এবং সমালোচক হিসেবে। তবে লেখালেখি একদম যে করে না তা নয়। কমপক্ষে গোটা 8 গল্প সংকলন আর 2খানা উপন্যাসের লেখক তিনি। অনেক পোরখাওয়া লেখকও প্রতীক্ষা করেন সংবেদের সমালোচনার জন্য। এর জন্য বহু ধরনের প্রলোভনও যে আসে না তা নয়, কিন্তু আজ পর্যন্ত সংবেদ কোনো কিছুতেই কখনো মাথা নোয়ায়নি। এবারে আসা যাক আসল গল্পে। মণি ঘোষাল তো মারা গেলেন। পোরখাওয়া পুলিশ অফিসাররা একমত যে তিনি খুন হয়েছেন। বাকি যারা তার মৃতদেহ দেখেছেন তারা কেউই দ্বিমত পোষণ করেননি। ওভাবে সোজা হৃদযন্ত্রে আঘাত এবং তার ফলে রক্তপাত
কোনো দিক থেকে আত্মহত্যা বা দুর্ঘটনার কোনো রকমের ইঙ্গিত দিচ্ছে না। খুনের হাতিয়ার এখনো মেলেনি। পুলিশ সবাইকে হোটেল বন্দি করে রেখে সেই অবধিও ঠিক ছিল, কিন্তু আজ সকালে তারা আচমকাই এসে আয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের সঙ্গে নিয়ে যায়। জানা যায় মণিশঙ্করের ঘরে রক্তমাখা পায়ের যে ছাপ পাওয়া গেছে সেগুলো আয়ানের। আয়ানকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখেও বাকিরা কেউই সন্দেহ করেনি, কিন্তু পুলিশ করেছিল। পায়ের জুতো খুলিয়ে পরীক্ষা করতেই ধরা পড়েছিল তার পায়ের নিচে 1/2 ইঞ্চি মতো গভীর কাটা দাগ। পুলিশ আয়ানের রক্তের স্যাম্পেল নিয়ে যায় পরীক্ষা করতে, এবং তাতেই বোঝা যায় খুনি হোক বা না হোক সেই শেষ ব্যক্তি যে মণি ঘোষালকে শেষবারের মতো দেখেছে। আয়ানকে যেহেতু প্রত্যেকেই ভালোবাসে, তাই সবাই খুব ঘাবড়ে যায় এই ঘটনায়। এরপরেই নড়ে চড়ে বসেন নির্ঝর সেনগুপ্ত। সংবেদের সঙ্গে তার একটু বিশেষ সখ্যতা রয়েছে, যদিও সেটা যতখানি না নির্ঝরের দিক থেকে, তার চাইতে বেশি সংবেদের তরফ থেকে। সংবেদ যাকে বলে নির্ঝরের প্রবল ফ্যান। যদিও বইয়ের সমালোচনা লেখার সময় সংবেদ অবশ্য ছেড়ে কথা বলে না, কিন্তু তবুও তার সবচাইতে প্রিয় লেখক নির্ঝর সেনগুপ্ত। তার অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সংবেদের চোখে সে একেবারে বরেণ্য লেখক। তাই নির্ঝর যখন সংবেদকে ডেকে প্রস্তাবটা দিলেন, সংবেদ এক কথায় রাজি হয়ে গিয়েছিল। দেখো সংবেদ, একটা কথা ভাবছি। আমি তো থ্রিলার লেখক, কত শত খুন জখম করেছি বইয়ের পাতায়, আবার কত অপরাধীকে ধরিয়ে দিয়েছি জাল বিছিয়ে। পাঠক যাকে ঘুণাক্ষরের সন্দেহ করেনি, যুক্তি সাজিয়ে তাকেই খুনি প্রমাণ করে ছেড়েছি। কিন্তু আজ যখন চোখের সামনে সত্যি একটা খুনের ঘটনা ঘটল, আবার যে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটক করা হয়েছে আমাদেরই একজনকে, সেখানে হাত পা গুটিয়ে বসে থাকাটা আমার কাছে কাপুরুষতার নামান্তর। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আপনি কি নিজে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি নিজে একবার তদন্ত করে দেখতে চাই। পুলিশ হয়তো সাহায্য করবে না, কিন্তু আমি তোমার সাহায্য চাই। আশা করি পাবো। দেখুন নির্ঝরদা, আয়ান আমাদের যত প্রিয়ই হোক না কেন, ও যে সেই রাতে মণিদার ঘরে উপস্থিত ছিল তাতে তো কোনো সন্দেহ নেই। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে খুনটাও করেনি? গুড কোয়েশ্চেন। কে বলেছে আমি নিশ্চিত? হ্যাঁ, হতেই পারে আয়ান দোষী, আবার এটাও হতে পারে সে নির্দোষ। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে কাউকে দোষী আখ্যা দেওয়া যায় না। পুলিশ তাদের মতো করে তদন্ত চালাক। আমি শুধু এটুকু নিশ্চিত করতে চাই যে পরিশ্রম এড়ানোর জন্য যেন কোনো নির্দোষকে কাঠগড়ায় না তুলতে পারে তারা। তুমি কি আমার পাশে আছো? আলবাত আছে, এ তো আমার সৌভাগ্য। সংবেদের কাছ থেকে উৎসাহ পেতেই নির্ঝর একটু আগে নিজের কিছু যোগাযোগ খাটিয়ে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। তিনি নির্ঝরের পরিচয় পেয়ে একেবারে মুগ্ধ। তিনি এবং তার পুত্র নাকি নির্ঝরের লেখার একনিষ্ঠ ভক্ত, কাজেই তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কমিশনার। এবং এই আশ্বাস পাওয়ার পর অন্য কাউকে পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না নির্ঝরের কাছে। শোনো সংবেদ, আমি এখন ঘন্টা দুয়েক একটু রুমে থাকবো, একা। কয়েকটা ফোন করবার আছে। দেখি এত বছর বইপাড়ায় কাটিয়ে কতটা র্যাপো করতে পেরেছি। তোমার কিন্তু একটা কাজ আছে। তুমি প্রত্যেকের ঘরে ঘরে যাবে, তাদের বলবে আজ রাতে ডিনারের পর সবাই যেন হোটেলের কনফারেন্স রুমে জড়ো হয়। আমি সবার সঙ্গে কথা বলতে চাই। আর অংশুমানকে বলে তুমি কনফারেন্স রুমটা অ্যারেঞ্জ করো। আচ্ছা নির্ঝরদা। আরেকটা কথা, সবার সঙ্গে দেখা করে আমার ঘরে একবার কিন্তু এসো। সকলেই ঘরেই ছিল, এছাড়া আর কি বা করার আছে। সবাইকে ডিনারের পর কনফারেন্স রুমে আসার কথা জানিয়ে সংবেদ পৌঁছালো অংশুমানের কাছে। সেখানে 5 মিনিটের বেশি সময় লাগলো তার। অংশুমান একা বেজার মুখে বসেছিল। সংবেদকে পেয়ে একটা সিগারেট খাওয়ার প্রস্তাব দিল সে। সংবেদও না করতে পারল না। দুজনেই ব্যালকানিতে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে দুটো সুখ দুঃখের আলোচনা করল।
অংশমানের কাল বাদে পরশু একটা বড় লাইব্রেরির টেন্ডার রয়েছে, যেতে না পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এ সমস্ত নিয়ে আলোচনা চলছিল। সিগারেটও প্রায় শেষের পথে। এমন সময় অংশুমানের একটা ফোন এলো। সংবেদ ইশারায় হাত নেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। নিশ্চয়ই বৌদির ফোন। অংশুমানের স্ত্রী ও কন্যাকে দু একবার দেখেছে সংবেদ। খুবই সাদাসিধে ঘরের মহিলা। অংশুমানের ঘর থেকে বেরিয়ে সংবেদ গেল নির্ঝরের ঘরে। কেন ডেকেছেন সেটা জানা দরকার। তাছাড়া এখন সংবেদের কোনো কাজও নেই। সঙ্গে করে যে বইটা এনেছিল সেটা ইতিমধ্যেই গত রাত্রে পড়া শেষ হয়ে গিয়েছে। নির্ঝরের ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল সংবেদ। হ্যাঁ, ঢুকে পড়ো, খোলা আছে। ঘরের মধ্যে ঢুকে সংবেদ দেখল খাটের ওপর বসে আছেন নির্ঝর। সামনে ল্যাপটপ খোলা, পাশে ছড়ানো মোবাইল, ডায়েরি, পেন আর একটা গ্লাসে সোনালি তরল। বসো বসো, এক পেক নেবে নাকি? সংবেদ হ্যাঁ বা না কোনোটাই বলার আগে খাট থেকে নেমে পড়লেন নির্ঝর। টেবিলের কাছে গিয়ে একটা গ্লাসে পেগ বানিয়ে ঠান্ডা জল ঢেলে নিয়ে এলেন সংবেদের কাছে। সংবেদ খুব ফ্রিকুয়েন্টলি ড্রিঙ্কার না হলেও আজ একটু খুশি হলো। কদিন ধরে স্নায়ুর উপর দিয়ে যা যাচ্ছে তাতে এছাড়া কোনো উপায় নেই। নির্ঝর আবারও খাটে উঠে বসলেন, বললেন, হ্যাঁ, এবার বলো তো, তুমি যখন সবার ঘরে গেলে এবং রাতে কনফারেন্স রুমে উপস্থিত থাকতে বললে, তখন কে কি করছিলেন এবং তাদের প্রতিক্রিয়াই বা কেমন ছিল? কথা শেষ করে গ্লাসে একখানা লম্বা চুমু দিলেন নির্ঝর। সংবেদ একটু ভেবে নিয়ে বলতে শুরু করতে যাবে, এমন সময় নির্ঝর আবারও বলে উঠলেন, আচ্ছা, তা আমার তদন্তের কথা শুনে কেউ রেগে গেলেন নাকি? সেটা আগে বলো দেখি। প্রথমে নন্দবাবু শুনেই কেমন একটা দৃষ্টিতে উনি তাকালেন। সেকাল হলে ভগ্নদূত হিসাবে আমি বোধহয় ভস্মই হয়ে যেতাম। তারপর বললেন, নির্ঝর আবার কবে থেকে গোয়েন্দা হয়ে উঠলো? কালে কালে কত কি হলো, পিঠে পুলির পাখা গজালো। এই বলে শটান আমার দিকে পিছন ফিরে বসলেন। আমি আর না ঘাঁটিয়ে বেরিয়ে এলাম। তা তুমি যখন ঢুকলে উনি কি করছিলেন? ঠিক বুঝলাম না। ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল। নক করার কয়েক সেকেন্ড পর উনি খুললেন। আচ্ছা, বেশ। তা আর কে কে রাগ করলেন? রঞ্জনা সরকার খুব যা হোক শুনিয়ে দিলেন। কিরকম কিরকম? আমি দরজায় নক করতেই দরজাটা খুলে গেল। দেখি খাটের উপর ওর মেকআপ বক্সটা রাখা, তার ঢাকনা খোলা, আর উনি ফোনে কারোর সঙ্গে বেজায় ঝগড়া করছেন। বলছেন, তোমার জন্য আমার আজ এই দশা। আমি পুলিশকে সব বলবো, সব বলবো। কি ভেবেছো এত অন্যায় করে পার পেয়ে যাবে? আর আমি এসব মেনে নেব না, কিছুতেই না। আমাকে দেখে উনি আচমকাই ফোন কেটে দিলেন। এক চাপড়ে মেকআপ বক্সের ঢাকনা বন্ধ করে দিলেন। তারপর কর্কশ স্বরে বলে উঠলেন, এ কি চাই? আমি কোনো মতে আপনার কথাটা জানালাম, তাতে এমন গজর গজর শুরু করলেন আমাদের নাকি কোনো কাজ নেই, একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি। আমি কোনো রকমে পালাই ঘর ছেড়ে। যেভাবে দুম করে দরজাটা বন্ধ করে দিলেন, মনে হয় না আপনার তদন্তের কথা শুনে খুব একটা খুশি হয়েছেন। মিলে যাচ্ছে, হিসেব একদম মিলে যাচ্ছে। কি জানো সংবেদ, লেখকও কিন্তু এক ধরনের গোয়েন্দা। মানুষকে দেখে তার আচরণ এবং কর্মপন্থা বোঝার যে প্রতিভা ঈশ্বর কিন্তু লেখককে দিয়েছেন, তা অন্য কারো নেই। তুমি যাদের কথা বললে তাদের সম্পর্কে আমার এই ধারণাই ছিল। যাকে বাকিদের কথা বলো। বাকিরা সবাই মোটামুটি স্বাভাবিক ছিল। হ্যাঁ, তবে মনীষাকে দেখে খুব বিধ্বস্ত লাগলো। চোখ দেখে মনে হলো কান্নাকাটিও করেছে, কিন্তু কেন তা আমি জানি না। সংবেদ, তুমি আর যাই করো, কোনোদিন রোমান্টিক গল্প লেখার চেষ্টা করো না কিন্তু, কেমন? কেন বলুন তো? ও তোমার দ্বারা হবে না, বুঝলে?
এই কদিনে এত কাছ থেকে দেখেও টের পেলে না যে মনীষা আয়ানকে ভালোবাসে? সংবেদ হাঁ করে চেয়েছিল নির্ঝরের দিকে তাকিয়ে। এত নজর করে নির্ঝরদা? নির্ঝর তার অবাক মুখের দিকে না তাকিয়েই বললেন, এবার কাটো দেখি, আমার কিছু কাজ আছে। এই যে সোশ্যাল মিডিয়া, বুঝলে সংবেদ, বড় অদ্ভুত জিনিসে। যদি কারো সম্পর্কে কিছু জানার থাকে, একদিন সময় করে তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল নিয়ে বসে যাও, ব্যাস সব তথ্য পেয়ে যাবে। যা জানতে চাও না তাও জানা যাবে, প্রোভাইডেড তাকে সোশ্যাল মিডিয়া ফ্রিক হতে হবে। আর এখন অবশ্য বেশিরভাগ মানুষই তাই। একটু থেমে কি যেন ভাবলেন নির্ঝর, তারপরে আবারও বললেন, দু একজন বাদে। তাই তাদের খবরাখবর পেতে গেলে সোর্স অ্যাপ্লাই করতে হয়। সংবেদ সেখান থেকে উঠে যেতে যেতে বলল, অংশুমানদার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাচ্ছে বলছিলেন। মন টন খুব খারাপ দেখলাম। তার মধ্যে বৌদিও ফোন করে কান্নাকাটি করছেন। নির্ঝর কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে রইলেন, তারপর বললেন, কখন? এই তো আপনার ঘরে আসার আগে আমি অংশুমানদার ঘরেই গিয়েছিলাম। বৌদির ফোন আসায় বেরিয়ে আসতে আসতে শুনতে পেলাম কান্নার শব্দ। খুব খারাপ লাগছিল। আচ্ছা, যাওয়ার সময় ফ্যানটা অফ করে দিও, এসিটা খুব ঠান্ডা হয়ে গেছে। কি কথা থেকে কি কথা। সংবেদ ফ্যানটা অফ করে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। রাত 10:30 বেজে গিয়েছে কিছুক্ষণ আগেই। কনফারেন্স রুমে সবাই উপস্থিত, শুধুমাত্র নির্ঝরদা ছাড়া। সবাই অপেক্ষা করছে, ঘন ঘন ঘড়ি দেখছে। সংবেদ পায়চারি করছে লম্বা করিডোরে। নন্দকিশোর এবং রঞ্জনার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। অমিত মোবাইলে ডুবে রয়েছে। মনীষা সবার থেকে দূরে একটা চেয়ারে বসে দেয়ালের দিকে তাকিয়ে। কবরের স্নিগ্ধ সৌন্দর্যের উপর একটা আলগা বিষাদের প্রলেপ চোখ এড়ায় না। অংশুমান দাঁড়িয়ে রয়েছে নন্দকিশোরের পিছনে, তার মুখে রীতিমতো ক্লান্তির ছাপ। সংবেদের খানিকটা খারাপই লাগছিল। নির্ঝরদা সবাইকে ডেকে এনে নিজেই কোথায় রয়ে গেলেন। সে একটু এগিয়ে গিয়ে উকি মারল দরজা দিয়ে। ওকে মেরেই দেখতে পেল নির্ঝরদা আসছে। সংবেদকে দেখে একগাল হাসলেন নির্ঝর। সংবেদ একবার কনফারেন্স রুমের ভেতরে চোখ বুলিয়ে নিল, তারপরেই ঘরের ভেতরে ঢুকল। প্রায় পেছন পেছনে প্রবেশ করলেন নির্ঝর। এসেই হাত জোর করে ক্ষমা চাইলেন সকলের কাছে। আমি জানি আমি দেরি করে ফেলেছি, আমি রিয়েলি সরি। আমি ক্ষমা প্রার্থী। খুব কম সময়ের মধ্যে কিছু তথ্য জোগাড় করতে গিয়ে দেরি হয়ে গেল। দয়া করে আমার সঙ্গে সহযোগিতা করুন। আসল খুনিকে ধরিয়ে দিতে কিন্তু আমরাই পারি। আসল খুনি? পুলিশ তাহলে আসল খুনিকে এখনো ধরতে পারেনি বলছেন? অবশ্যই না ম্যাডাম, পুলিশ আয়ানকে কেবল সন্দেহের বশে আটক করেছে। কোথাও বলা হয়নি সে খুনি। তাহলে কে খুনি? কবরী জিজ্ঞেস করলেন। নির্ঝর একবার কবরের দিকে তাকিয়ে বললেন, হয় আয়ান অথবা আমাদের মধ্যে কেউ। তবে আমার নিজের ধারণা আয়ান নয়। কি? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। আয়ানের কিন্তু তেমন কোনো মোটিভ নেই মণি ঘোষালকে খুন করার। সেক্ষেত্রে আমাদের এই কয়েকজনের মধ্যেই কেউ আছে যে মণিদার হত্যাকারী। একটা চাপা হাসির শব্দ পেয়ে প্রায় একসঙ্গেই সেদিকে তাকালো সবাই। অংশুমান হাসি চাপতে চাপতে বলে উঠলেন, সরি সরি, এইরকম গম্ভীর মুহূর্তে আমার হাসাটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু নির্ঝরদা, আপনার গোয়েন্দাগিরির শখটা কবেকার? শখ নয় অংশুমান, শখ নয়। আমি গোয়েন্দা, তুমি লেখক নও, তাই তুমি জানো না। চরিত্র তখনই প্রাণ পায় যখন তাতে লেখকের আত্মার অংশ থাকে। প্রেমের গল্প তখনই সার্থক হয় যখন লেখকের প্রাণের স্পর্শ পায়, মানে লেখক সেই প্রেমকে নিজের প্রাণ দিয়ে অনুভব করতে পারেন। আর হাসির গল্পে লেখকরা বাস্তব জীবনেও বেশ মজার মানুষ হন। আর তেমনি থ্রিলার লেখককে অবশ্যই গোয়েন্দা হতে হয়, না হলে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সাজানো ঘুঁটি বিশ্বাসযোগ্য হবে না পাঠকের কাছে। আশা করি বোঝাতে পারলাম। অংশুমানের দিক থেকে এবার নির্ঝর ফিরলেন অন্যদের দিকে।
বলতে শুরু করলেন তিনি। আমি এই খুনের কিনারা করতে উঠে পড়ে লেগেছি। তার কিছু কারণ আছে। প্রথমত, মণিশঙ্কর ঘোষাল একজন লেখক। তিনি খুনও হয়েছেন এমন কারো হাতে যিনি সাহিত্য জগতের সঙ্গে যুক্ত। আমি একটা দায় অনুভব করছি। এছাড়া দিনের পর দিন এভাবে হোটেলে বন্দী হয়ে থাকাটা সম্ভব নয়। যদিও হয়তো কয়েকদিনের মধ্যে পুলিশ আমাদের কলকাতা ফেরার অনুমতি দেবে, কিন্তু অনুমতি দেবে না দেশ ত্যাগ করার। কাজেই সমস্যা হবে মনীষা, অমিত আর যদি বেল পায় তবে আয়ানেরও। আমরা চেষ্টা করে দেখতে পারি যদি তদন্ত কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। প্রমাণসহ খুনিকে পুলিশের সামনে পেশ করা গেলে নিশ্চয়ই আমাদের সমস্যার সুরাহা হবে। আশা করব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। কিন্তু শুধু এই 4 দেওয়ালের মধ্যে বসে আপনি কিভাবে প্রমাণ সংগ্রহ করবেন? কিভাবে বুঝবেন আসল খুনিকে? আমি 4 দেওয়ালের মধ্যে আছি ঠিকই, কিন্তু আমার কান, চোখ, হাত পা ঘুরে বেড়াচ্ছে কলকাতার বইপাড়ায়। আর সেই চোখ, কান, হাত পায়েরাই প্রয়োজনে পৌঁছে যাবে ঢাকায় কিংবা ইংল্যান্ডে, শারীরিকভাবে না হলেও ভার্চুয়ালি। মুখ তুলে তাকালেন অমিত ভৌমিক। মনীষা এখনো আগের মতোই নির্বিকার। আপনাদের সবাইকেই আমি অনেক বছর ধরে চিনি, হয়তো ব্যক্তিগতভাবে সবাইকে নয়, তবে পেশাগতভাবে তো বটেই। একথা আপনারা নিশ্চয়ই মানবেন যে কলকাতা বইপাড়া একটা ছোট জায়গা। এখানে সবাই সবাইকে চেনে। শুধু তাই নয়, গসিপ এখানে হাওয়ার বেগে ছোটে। কে কার সঙ্গে দেখা করছে, কে কার গল্প চুরি করছে, কাকে প্রকাশক বোকা বানাচ্ছে, আর কার প্লট ঝেড়ে ফিল্ম হচ্ছে, এমনকি কার চরিত্রের দোষ আছে, এই সব সেই ব্যক্তি নিজে জেনে ওঠার আগেই বইপাড়া জেনে যায়। তার মধ্যেও আমার যেহেতু এ পাড়ায় যাতায়াতের বয়স প্রায় 25 বছরের বেশি, তাই আমি জানি না এমন খবর খুবই কম, অথবা নেই। আমার একটা বড় গুণ বা দোষ যাই বলুন না কেন, সেটা হলো আমি সহজে কিছু ভুলি না। যাই হোক, এবার তাহলে শুরু করা যাক। বলছি নির্ঝরদা, আপনি ঠিক কিভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যাবেন? মানে সবার অ্যালিবাই এবং মোটিভ যাচাই করে তারপর আসল খুনিকে পয়েন্ট আউট করবেন, ওই ঠিক যেমন গল্পের গোয়েন্দারা করে? না সংবেদ, আমি ঠিক এর উল্টোটা করব। মানে? মানেটা এই যে এখানে উপস্থিত প্রত্যেকেই নিজের অ্যালিবাই পেশ করে প্রমাণ করবেন যে তাদের মোটিভ ছিল না, খুনটা তাহারা করেন নাই। আর আপনার প্রমাণটা? খুনি ধরার জন্য আমার তাগিদ কিছুটা আমার পক্ষে সাক্ষ্য দেবে। আর এছাড়া যদি খুনি ধরতে অসমর্থ হই, তাহলে না হয় নিজের অ্যালিবাইটাও পেশ করব। এবার তাহলে শুরু করি, কেমন? নির্ঝরের চোখ ঘুরতে লাগলো সেই রুমে উপস্থিত সকলের ওপর। তারপর সেই চোখ জোড়া গিয়ে থামল চারদিকে। তিনি তখন মাথা নিচু করে ঠোঁট কামড়াচ্ছেন। প্রথমে আপনার কথাই শোনা যাক কবরীদি। দেখুন, আপনি এমন একজন মানুষ যাকে এক কথায় বলা যায় নির্বিরোধী। আপনার লেখনী যেমন সহজ সরল ভাষায় মানুষের জীবনের কথা বলে, ঠিক তেমনই সহজ সরল আপনার স্বভাব। কিন্তু আপনাকে যে আমি প্রথম বেছে নিলাম তার কারণটা নিশ্চয়ই আর সবার মতো আপনিও বুঝতে পারছেন। আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করছি বলে। বিয়ের পরপরই বুঝে গিয়েছিলাম যে লেখক মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটার সামনের মুখটা একরকম আর আসল মুখটা অন্যরকম। দিনের পর দিন আমার টাকায় ফুর্তি করা আর দিনের শেষে আমারই গায়ে হাত তোলা। একজন শিক্ষিত নারী হিসাবে খুব বেশি দিন এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। কবরী মুখ তুলে তাকালেন। দু একবার ঠোঁট কেঁপে উঠল তার, নাকের পাটা ফুলে উঠল। তারপর বলতে শুরু করলেন তিনি। কিন্তু আমার বুড়ো বাবা মায়ের কথা ভেবে মুখ বুজে কাটিয়ে দিয়েছি বেশ কটি বছর। খুব সচেতনভাবেই আমাদের মধ্যে কোনো সন্তান আনিনি, কারণ আমি জানতাম নিজে যাও বা সহ্য করছি, সন্তানকে এই যন্ত্রণা আমি দিতে পারবো না। এভাবেই ছিলাম 12 বছর।
আমার বাবা মা মারা যান 1 বছরের তফাতে। তারপর আর সময় নষ্ট করিনি। আমার এক উকিল বন্ধুর সাহায্যে বেরিয়ে আসি এই সম্পর্ক থেকে। আমি সরকারি চাকরি করতাম, উনি শুধুই সাহিত্য চর্চা। যদিও পৈতৃক সম্পত্তি তার প্রচুর, কিন্তু এত কৃপণ যে প্রাণে ধরে একটা টাকাও খরচ করতেন না। আমার রোজগারের টাকাতেই ফুটানি মারতেন। এমনকি তার কোনো সম্পত্তিতে ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসাবে আমার নাম পর্যন্ত তিনি দেননি। আমিও অবশ্য ডিভোর্সের পর ওর থেকে কোনো প্রকারের টাকা পয়সা দাবি করিনি। আমার আত্মসম্মানে বেঁধেছে। আমি চাকরি করি, সন্তানও নেই, কাজেই তাঁরও সে দায় ছিল না। থাকলেও দিতেন কিনা বলা কঠিন। যদিও বলতে দ্বিধা নেই, আমার সাহিত্য চর্চা সিরিয়াসলি শুরু করার পেছনে ওরই প্রভাব। বিয়ের আগে যখন ওর ভক্ত হিসেবে দেখা হতো, তখন টুকটাক কবিতা বা গল্প লিখে উপহার দিতাম। উনি বলতেন, লেখালেখিটাকে একটু সময় দাও কবরী, তোমার কিন্তু হবে। প্রথমে মজা ভেবে উড়িয়ে দিলেও পরে আস্তে আস্তে সত্যি সত্যি লিখতে শুরু করি। মিথ্যে বলবো না, ওর হস্তক্ষেপেই কয়েকটি প্রথম সারির পত্রপত্রিকায় আমার লেখা ছাপা হয়। তারপর আর ওকে প্রয়োজন হয়নি। এমনকি এমনও হয়েছে, বহু বছর ধরে যে পত্রিকার শারদীয়া সংখ্যায় ওর লেখা প্রকাশিত হয়েছে, সেই পত্রিকা ওর লেখা না নিয়ে আমার লেখা চেয়েছে। সুতরাং একথা অনস্বীকার্য যে আমার ওর প্রতি এখন আর কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই কাজ করে না। আমি এখন মণিবাবুর চেয়ে বেশি সফল, কাজেই ওকে খুন করার কোনো মোটিভ আমার নেই। কিন্তু কবরীদি, এই লোকটার জন্য যে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, সেই বিদ্বেষটা কি কম? আচ্ছা, আপনার কেন মনে হলো আমার জীবন নষ্ট হয়ে গেল? বৈবাহিক জীবন সুখের না হলেই একটা মেয়ের জীবন যে নষ্ট হয়ে যায়, এমন বস্তা পচা ধারণা থেকে আর কবে বেরিয়ে আসবে নির্ঝর? আর সন্তান সুখ? নারী পুরুষ নির্বিশেষে অধিকাংশ মানুষের মধ্যে যে মা বাবা হওয়ার একটা তাগিদ থাকে, সেটা কি অস্বীকার করা যায় কবরীদি? সেটা থেকেও আপনি বঞ্চিত হয়েছেন মণিশঙ্কর ঘোষালের জন্য, কি তাই তো? কথা বাড়াবেন না নির্ঝর। আমার ওর ওপর কোনো প্রকারের কোনো বিদ্বেষ আর ছিল না। আচ্ছা বেশ, এবার বলুন তো, মণি ঘোষাল মারা যাওয়ার রাতে আপনি কোথায় ছিলেন? আপনি তো পার্টিতে ছিলেন না, তাহলে? ওর পার্টিতে উপস্থিত থাকার মতো রুচি আমার নেই, ক্ষমা করবেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ কথা বলছি। আপনাদের ওর পার্টিতে থাকা নিয়ে আমার কিছু মনে করার কারণ নেই। আমি সে রাতে আমার নিয়ম অনুযায়ী ডিনার করে প্রেশার ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুমও ভাঙে প্রতিদিনের মতো সকাল 7টা নাগাদ। তখন আপনারা সবাই ঘুমোচ্ছেন। তারপর বেলা 10টা নাগাদ রুম বয়ের চিৎকারে বাইরে গিয়ে শুনি ওই অবস্থা। আমি ওর দেহ দেখতেও যাইনি, নিজের ঘরে ঢুকে কুলুপ দিয়েছিলাম। তাহলে এবার আমরা যাব নন্দবাবুর কাছে। কি নন্দবাবু, আপনার কথা শুনি? তাহলে এতেই প্রমাণ হয়ে গেল যে কবরী দেবী নির্দোষ। না না, একেবারেই নয় নন্দবাবু, এটা শুধু আপনাদের দিকের বক্তব্য। আমারও তো কিছু বলার আছে এরপর। আপাতত এখন আপনার পালা। আমার পালা। মণিবাবুও লেখক আর আমিও লেখক। এর বেশি ওর সঙ্গে আমার বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই। কাজেই ওকে খুন করে আমার কোনো লাভ নেই। আর ওই দিন রাতে পার্টি শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগেই আমি ঘরে চলে আসি। বয়স হয়েছে তো, এত ধকল নিতে পারি না। আমি যখন ঘরে আসি তখন মণিবাবু আপনাদের সঙ্গে খানা পিনায় ব্যস্ত। আমি এসেই শুয়ে পড়ি। তারপর সবাই যখন ওই পরের দিন খুনের ঘটনা জেনেছে, আমিও তখনই জানতে পারলাম। বটে। এবার রঞ্জনা দেবের বক্তব্য শুনবো। আমি আর কি বলবো? হ্যাঁ, মুখ গোঁজ করে উত্তর দিলেন রঞ্জনা। আজ ওর মেকআপটা যেন ঠিক মন দিয়ে করেনি, কোথাও কোথাও কম, কোথাও কোথাও বেশি বলে মনে হচ্ছে। আমি একজন লেখক হিসাবেই চিনি মণিবাবুকে।
এর থেকে বেশি কিছু না। শাট আপ ইউ লায়ার! তোমার সঙ্গে মনির মাখামাখি বইপাড়ার কারো চোখ এড়ায়নি। মনিকে সরি করে নাম করতে চাইছিলে, আর এখন বলছো নাকি লেখক হিসাবে চেনো? হ্যাঁ, আমার কিছু যায় আসে না বলে এতদিন চুপ ছিলাম, কিন্তু মনি বুঝি আর রাজি হচ্ছিল না তোমাকে ব্যাক করতে। মনির যা স্বভাব, তাতে এক নারীতে বেশি দিন মন ওঠে না ওর, আর সেজন্যই বুঝি শেষ করে দিলে ওকে। জাস্ট শাট আপ! বেশি কথা বলবেন না। নিজের স্বামীকে সামলাতে পারেননি বলে উনি আজ অন্য মেয়েদের কাছে গিয়েছিলেন। কিছু ঘুরতে কেউ উঠে বেরোবে অনেকের অতীত থেকেই। আমি অনেক কিছু জানি। মনিদা আমাকে অনেক কথাই বলেছিলেন, একদম মুখ খোলাবেন না। নির্ঝর এতক্ষণ একবার কবরীকে আর একবার রঞ্জনাকে থামানোর চেষ্টা করছিলেন। এবারে আর না পেরে বেশ জোর গলায় বলে উঠলেন, আহা থামুন থামুন, আপনারা দয়া করে থামুন। এটা একটা খুনের মামলা। সত্যিকারের অপরাধীকে শাস্তি দিতে হয়তো অনেক কাদা ঘাটতে হতে পারে, কিন্তু যতক্ষণ না তা প্রয়োজন হয় ততক্ষণ আপনারা প্লিজ মুখ বন্ধ রাখুন, প্লিজ প্লিজ। নির্ঝর রীতিমতো হাঁপাচ্ছেন। তার চেষ্টায় ফল হয়েছে। আপাতত যুযুধান দুই পক্ষই এখন একেবারে শান্ত। এবার নির্ঝর প্রশ্ন ছুড়ে দিলেন আবারও রঞ্জনার দিকে। সেদিন রাতে পার্টি শেষে আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় আবার? নিজের ঘরেই। ও হ্যাঁ, মাথাটা একটু ধরেছিল বটে, তাই শোয়ার আগে মনিদার কাছে একটা স্যারিডন আনতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর? তারপর আবার কি, ওই স্যারিডন খেলাম, শুয়ে পড়লাম। কোথায়? সঙ্গে সঙ্গে সংবেদ নিজের জিভটা কামড়ে প্রশ্নটাকে যেন আটকাতে চাইল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রঞ্জনা মুখ লাল করে বলে উঠলেন, বলছি, নির্ঝর বাবুকে আমাদের অপমান করার জন্যই এখানে ডেকে এনেছেন? যদি তাই হয় তাহলে আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। নির্ঝর কটমট করে সংবেদের দিকে তাকালো, তারপর বললেন, আহা রঞ্জনা দেবী, সংবেদকে ভুল বুঝবেন না প্লিজ। ও আপনাকে অপমান করার জন্য বলেনি, ও জাস্ট বলতে চেয়েছে। ধুর, চুপ করুন তো, আমাকে যেতে দিন। এতক্ষণ ধরে যে আপনাদের এসব ঠপের কীর্তন শুনেছি, এই ছেড়। রঞ্জনা চেয়ার ছেড়ে উঠেই হনহন করে দরজার দিকে এগোলো। নির্ঝর পেছন থেকে গম্ভীর গলায় বলল, দাঁড়ান রঞ্জনা দেবী, রাগ শরীরের পক্ষে কিন্তু ভালো নয়। আর আপনি সেদিন মণিশঙ্কর ঘোষালের ঘর থেকে স্যারিডন নিয়ে ফেরার পরেও দ্বিতীয়বার গিয়েছিলেন। যাই হোক, এখন বসুন, যথাসময়ে এসব প্রসঙ্গ আবার উঠবে। রঞ্জনার মুখ একেবারে ফ্যাকাশে। একটু থমকে গেলেন তিনি, তারপর আবারও গিয়ে বসে পড়লেন চেয়ারে। নির্ঝর এবারে তাকালেন অমিত ভৌমিকের দিকে। বলো অমিত, তোমার কথা বলো। কি বলবো বলুন তো নির্ঝরদা, মনিদার ঘটনাটা হয়ে অবধি আমার মাথা কাজ করছে না। এরকম নির্দয়ভাবে যে কেউ কাউকে খুন করতে পারে সেটাই আমার বুদ্ধির বাইরে। আমার সঙ্গে তো মনিদার তেমন পরিচয়ও নেই। এদেশে আর থাকি বা কতদিন বলুন, এক দুবার কোনো অনুষ্ঠানে দেখা হয়ে থাকবে, কাজে ওকে খুন করার কোনো প্রশ্নই ওঠে না। আর আলিবাই, এই কথা বোধহয় সবাই জানে যে আমি মদ্যপান করি না, তাই পার্টি শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই আমি ডিনার করে চলে আসি ঘরে, তারপর ঘুমিয়েও পড়ি। আচ্ছা, বাহ, বেশ জবরদস্ত আলিবাই তো। এর উপরে তো আর কোনো কথাই চলে না, তাই না? আচ্ছা অমিত, তুমি কবে থেকে ইংল্যান্ডে? অনেস্টলি গুনিনি। তার মধ্যে কতবার এসেছো কলকাতায়? 8 to 10 টাইমস হবে। কলকাতায় এলে কোথায় ওঠো? পার্ক প্লাজা। কেন বলো তো? কলকাতায় তোমার আপন বলে কেউ নেই? না। তাহলে এতবার কলকাতায় আসার কারণ কি? না মানে, আজকাল ইন্টারনেটের যুগে অন্তত গল্প প্রকাশ বা রয়্যালিটি নেওয়ার জন্য কয়েক হাজার মাইল দূরে ছুটে আসার তো কোনো প্রয়োজন হয় না। আমার কিছু মনে করো না, তুমি এতটা রয়্যালিটি পাও না যে এতবার কলকাতায় ছুটে আসা যায়। অবশ্য তুমি যদি কলকাতাকে প্রচণ্ড ভালোবাসো তাহলে সেটা আলাদা ব্যাপার। কেন, কলকাতাকে ভালোবাসা কি অপরাধ? না 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 না, একদমই নয়। হে কি বলছো, কলকাতাকে ভালোবাসা কি কখনো অপরাধ হতে পারে? আচ্ছা, এবার একটু মনীষার কথা শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু। আমরা তো আপনাদের দেশে অতিথি, তাই আয়ান আমার মুখ খুলতে বারণ করেছিল। আচ্ছা বলো মনীষা,
যা বলার বলো, আমি শুনবো। আমি বা আয়ান কেউই এখানকার কাউরে চিনতাম না। অংশুমান ভাইয়ার দাওয়াত পেয়ে ঠিক করলাম ভারতে আসব। এখানে এসেই আপনাদের সকলের সঙ্গে আলাপ, তাই মণিবাবুরেও আগে দেখি নাই। এখানেই দেখলাম কোন তো তারে করা যায় যার উপর রাগ থাকে। আমরা তো তারা চিনিই না, কিন্তু যেদিন পার্টি আসিল, আমি আর আয়ান কয়েক মিনিটেই বুঝেছিলাম এই পার্টি ঠিক আমাদের মতন না। তাই আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম। আয়ান আর আমি নিজের নিজের ঘরে ঢুকে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। রাত তখন কটা ঠিক জানা নাই। দরজায় টোকার শব্দে ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম কারো কোনো দরকার হয়েছে। আস্তে আস্তে দরজা খুলে দিই মণিবাবু দাঁড়ায় আছেন। আমি বললাম, কি হয়েছে চাচা, কিছু বলবেন? কে কে চাচারে হারামজাদি? হ্যাঁ, দরজা খোল, খোল বলছি। এক ধাক্কা দিয়া ঢুকে পড়তে চাইলেন ঘরে। মণিবাবু তখন সম্পূর্ণ মাতাল। আমি দরজা ধরে রাখতে পারছিলাম না। অনেক চেষ্টা করে যখন বুঝলাম পারবো না, তখন এদিক ওদিক দেখে একটা কাচের গ্লাস তুলে নিলাম হাতে। ওর মাথায় সুরেই দিতাম, কিন্তু উনি বিপদ বুঝে হাঁটা দিলেন নিজের ঘরের দিকে। আমার কি হলো জানি না, আমি ওর পিছু নিয়ে ওর ঘর অব্দি গেলাম। উনি দরজা বন্ধ করার আগেই গ্লাসটা সুরে দিলাম ওকে লক্ষ্য করে। মনীষা কেঁদে ফেলল। কয়েক সেকেন্ড পর হরনায় চোখ মুছে বলল, আওয়াজটা আয়ান শুনতে পেয়েছিল। দরজা খুলে হয়তো কিছুটা দেখেছিল, বাকিটা বুঝে নিয়েছিল। আমারে ধরে ধরে আমার ঘরে পৌঁছে দিল। তখনই আমারে বলল, কাউরে কিছু বলবা না, অংশুমান ভাই আর বদনামি হবে। তুমি এখন কাজ করো, দরজাখান বন্ধ করে শুইয়া পড়ো, আমি দেখতাছি। আমি দরজা বন্ধ করে দেওয়ার পর ও কোথায় গিয়েছিল আমি জানি না। ভেবেছিলাম নিজের ঘরেই যাবে, কিন্তু পরদিন কাহিনী শুনে বুঝলাম ও তখন ঘরে যায় নাই, মণিবাবুর ঘরে গিয়েছিল। নইলে ওর পায়ে রক্তের ছাপ কি করে যাবে ওর ঘরে? কিন্তু আমি বিশ্বাস করি না ও কাউরে খুন করতে পারে। দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মনীষা। কবরী এক দীর্ঘশ্বাস ফেলে উঠে যান মনীষার পাশে। ওর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন তিনি। জানোয়ার একটা, যে মেরেছে ভালো করেছে, পৃথিবীর বোঝা দূর করেছে। ছি 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 ছি, একটা নাতনির বয়সী মেয়েকে। হ্যাঁ, ও মানুষ ছিল না। যে কাজ করেছে আমি তাকে শত সহস্র আশীর্বাদ করি। আপনাদের কথা আমি সমর্থন করি। হয়তো এই পর্যায়ে এসে এই তদন্ত আমি ছেড়েই দিতাম, যদি না আয়ানকে বেকসুর প্রমাণ করার দায় থাকতো আমার উপর। সেদিন আমার সত্যি মাথা ধরেছিল। সারাদিনের ক্লান্তির পর আমি আর পারছিলাম না, কিন্তু মনি সেসব শুনতে রাজি ছিল না। আমি স্যারিডন চাইতে গেলাম, আমাকে দিল। তারপর এই না ওষুধ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? আজ রাতটা এখানেই থেকে যাও আমার সাথে, আমার ঘরে। না মনি, সম্ভব নয়, অনেক হয়েছে, আমি আসি। আর হ্যাঁ, ওষুধের জন্য ধন্যবাদ। তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ নাকি রঞ্জনা? সে উপায় কি আমার আছে? তবে তবে কিছু নয়, রাস্তা ছাড়ো, বেরোবো। বেশ বেশ, যাও যাও। তবে মাথায় রেখো, আজ যে জায়গায় তুমি আছো সেটাই মণিশঙ্কর ঘোষালের জন্য। কেমন? যে জায়গায় এত কষ্ট পেয়েছ সেটা রাতারাতি চলে গেলে কি করবে ভেবেছ? রাস্তায় কুত্তার মতো। আমি আর দাঁড়ালাম না, ওকে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে আসি। নির্ঝর বাবু, একেই আমার দুর্নামের অভাব নেই। স্বামী বিজনেসের নামে বাইরে থাকে, তাকে ফোন করলে অনেক সময় ফোনটাও অন্য মহিলা ধরে। এই যেমন আজ সংবেদ যখন আমার ঘরে গিয়েছিল এই মিটিংয়ের কথাটাই বলতে, তখনও তাই হয়েছিল।
প্রতিদিন ভাবি 498 করব, থানা পুলিশ করব, কিন্তু পিছিয়ে আসি। নিজের আসলে কোনো পরিচিতি নেই তো, চাকরি করি না, স্বামীর পরিচয়ে পরিচিত, অথচ প্রতি মুহূর্তে সংসার হাতছাড়া হওয়ার ভয় থাকে। কি করব? সোশ্যাল মিডিয়াতে দেখলাম সবাই লেখালেখি করছে, সবার কোথাও না কোথাও লেখা বেরোচ্ছে, পারুক আর নাই পারুক। ভাবলাম সবাই পারলে আমি পারবো না কেন? কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম অতটাও সহজ নয়। তখনই একটা অনুষ্ঠানে আলাপ হলো মনির সঙ্গে। বয়সে আমার চেয়ে 30 বছরের বড়, কিন্তু ও আমাকে লোভ দেখালো নিজের পরিচিতি তৈরি করার। আমি সব জেনে বুঝেই ফাঁদে পা দিয়েছিলাম। মনির সঙ্গে সময় কাটানোর পুরস্কার হিসাবে সুযোগ পেলাম বড় বড় প্রকাশনীর পত্রিকায় সংকলনে। নিজের জন্য বাঁচার সুযোগটুকু আমাকে করে দিয়েছে মনি। রঞ্জনা, তুমি? না কবরীদি, আপনি ভুল ভাবছেন। মনি নয়। আজকাল আমি ওকে আর সহ্য করতে পারছিলাম না। আমার ছেলে দূরে থাকে, পড়াশুনো করে, ওর সঙ্গে কথা বলার সময় নিজেকে এত ছোট মনে হয়। ও যখন বলে, মা আমি বন্ধুদের বলেছি আমার মা কত বড় লেখক, আমার চোখের জল বাঘ মানে না। তাই আমি আস্তে আস্তে সরে আসছিলাম মনির থেকে। জানতাম হয়তো ও আমার কেরিয়ার শেষ করে দেবে, তবুও যে আমি সংসার হারানোর ভয়ে স্বামীর বিরুদ্ধে আজ পর্যন্ত কিছু করে উঠতে পারলাম না। ছেলের চোখে ছোট হয়ে যাওয়ার আশঙ্কায় নিজেকে বিলিয়ে দিয়ে তৈরি করা ছোট্ট সাম্রাজ্য হারিয়ে ফেলতেও রাজি। সেই আমি মনিকে খুন করার ঝুঁকি কিভাবে নেব? হ্যাঁ, ঘরে যেন বাজ পড়ছে। কতগুলো ভাঙাচোরা তালগাছ হাঁটু মুড়ে ঝুঁকে আছে। নির্ঝর তাকালো অংশুমানের দিকে। অংশুমান, এবার যে তোমার এলিবাইটাও শুনতে হবে। অংশুমান যেন ঘুম থেকে জেগে উঠল। আমি কেন মণিবাবুকে খুন করতে যাব? ওর লেখা প্রায় 12টা বই আমাদের প্রকাশনী থেকে। ওর সঙ্গে আমাদের আজকের সম্পর্ক নাকি? সেই আমার বাবার আমল থেকে। আর সেদিনের পার্টিতে আপনারা সবাই বেরিয়ে যাওয়ার পর আমি ওখানেই ছিলাম অনেকক্ষণ। হোটেলের বিল সংক্রান্ত কিছু হিসেব নিকাশ করার ছিল আর কি। দরকার হলে আপনি হোটেলে জিজ্ঞেস করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা বেশ। একটা অন্য প্রসঙ্গে আসি। তোমার ব্যবসা কেমন চলছে অংশুমান? মানে এখন তো খুব কম প্রকাশনী আছে যে আগের মতো রমরমা বজায় রেখে চলতে পারে। আর গত 2-3 বছরের কোভিডের চক্করে বইবাজারে যা দুরবস্থা, বেআইনি পিডিএফ ইবুকের সঙ্গে পাল্লা দিয়ে চলাটা প্রিন্টেড বইয়ের ব্যবসায়ীদের কাছে বেশ বড় চ্যালেঞ্জ। কি তাই তো? তাই জিজ্ঞেস করছিলাম আর কি। হ্যাঁ, আগের মতো মার্কেট আর নেই সেটা ঠিকই, তবে এখন আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে বই বাজার। আপনি তো সবই জানেন নির্ঝরদা। হ্যাঁ, তাহলে কেন? দেখো, আমি কি জানি আর না জানি এটা এখানে বিবেচ্য বিষয় নয় অংশুমান। আসল কথা হলো তোমরা কতটা জানাতে চাইছো আর কি চাইছো না। আমার কথা যদি বলো তাহলে আমি অনেক কিছুই জানি। ওই যে বললাম, আমি কিচ্ছু ভুলি না। সেই জন্যই আমার স্পষ্ট মনে আছে 2009 সালের কলকাতা বইমেলায় নন্দকিশোর বাবু কিভাবে খোলা আকাশের নিচে শত শত পাঠকের সামনে মনিদাকে তার উপন্যাসের প্লট চুরির জন্য অভিযুক্ত করেছিলেন। আর সেটা ছিল মনিদার সেই উপন্যাস যেটা সে বছর একাডেমির নমিনেশন পেয়েছিল। না, নন্দবাবু অবশ্য কিছু প্রমাণ করতে পারেননি। মনিদা তারপরেও বুক চিতিয়ে ঘুরে বেরিয়েছেন বইপাড়ায়। ওই উপন্যাসের জন্য বিভিন্ন অনুষ্ঠানে সম্বর্ধনা গ্রহণ করেছেন। আর নন্দবাবু দর্শক আসনে বসে দেখেছেন শুধু। একজন মানুষকে খুন করার জন্য এটা কি যথেষ্ট কারণ নয় নন্দবাবু? হ্যাঁ 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 নির্ঝরবাবু, যথেষ্ট কারণ এটা মণিবাবুকে হত্যা করার। কিন্তু কিন্তু তা যদি করতে হতো আমি আমি অনেক আগেই করতে পারতাম। আপনি বসুন নন্দবাবু, বসুন। আমি তো শুধু পসিবিলিটির কথা বলেছি। এই যেমন অংশুমান, ওর ব্যবসার অবস্থা ভালো নয়, আমি খুব ভালো করে জানি সেটা, কিন্তু ও সেটা স্বীকার করছে না।
অথচ এত টাকা খরচ করে এতগুলো মানুষকে কলকাতা থেকে এত দূরে নিয়ে এসে মোৎসব করা, এ কি শুধু ট্র্যাডিশন রক্ষা করতে, হ্যাঁ? নাকি মণিবাবুকে হাতে পাওয়ার জন্য এটার খুব প্রয়োজন ছিল? কোভিডের পর বেশিরভাগ প্রকাশনী যখন ব্যয় সংকোচন করছে সেখানে... আচ্ছা অংশুমান, তোমার মা কেমন আছেন? হঠাৎ এ প্রশ্ন কেন নির্ঝরদা? মা ভালোই আছেন। ও আচ্ছা, ভালো আছেন। তাহলে আজকে কয়েক ঘন্টা আগে উনি ফোন করে কান্নাকাটি করছিলেন কেন? নির্ঝরদা, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কে বলেছে মা কান্নাকাটি করছিলেন? হ্যাঁ, আহা, তুমি চড়ছো কেন? সংবেদ যখন তোমার ঘর থেকে বেরিয়ে এলো তখন কি তোমার মা ফোন করেননি? আমি বলতে বাধ্য নই। না না, এই মুহূর্তে অবশ্যই বাধ্য নও, তবে বাধ্য হবে। যেসব তথ্য ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে সেগুলো যখন এক এক করে পুলিশের কাছে পৌঁছে যাবে তখন সবকিছু বলতে তুমি বাধ্য হবে। কি তথ্য? কিসের কথা বলছেন? আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আপনি পুলিশও নন, উকিলও নন, আমাদের বাধ্য করতে পারেন না আপনার এই নাটকে অংশ নিতে। অংশুমান উঠে হনহন করে দরজার দিকে এগোলেন। নির্ঝরের কণ্ঠস্বর গম গম করে উঠল। 33 বছর আগের সব লিডিং খবরের কাগজের পেজ 3-তে একটা খবর খুব রগরগে করে পরিবেশিত হয়েছিল অংশুমান। তুমি তখন খুব ছোট। আমার নির্দেশে আমার চোখ কান যারা কলকাতায় বসে আছে তারা ন্যাশনাল লাইব্রেরি থেকে সেই খবরের কাগজ বের করে তার ছবি আগামীকালই পাঠিয়ে দেবে আমার কাছে। তখনও আমি লেখার জগতে আসিনি, কিন্তু আমার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সেই খবরের শিরোনামে ছিল প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর ঘোষাল ও বইপাড়ার বিখ্যাত প্রকাশকের স্ত্রীর অ্যাফেয়ার। আমি কি কিছু ভুল বলছি অংশুমান? অংশুমান দাঁড়িয়ে পড়েছে। তার পিঠের দিকে তাকিয়ে বলে চলেছেন নির্ঝর, কোভিডের সময় তোমার প্রকাশনের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে আবার উঠে দাঁড়ানোর জন্য তোমার প্রচুর টাকার প্রয়োজন ছিল। এই সময়ই তোমার স্ত্রী তোমাদের মেয়েকে নিয়ে তোমাকে ত্যাগ করে বাপের বাড়িতে চলে যান। তিনি এখনো ফেরেননি এবং ফিরতে চানও না। কেন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এই কেসের সঙ্গে কোনো যোগ নেই, তাই আমারও প্রয়োজন নেই সেটা নিয়ে ঘাটাঘাটি করার। আমি শুধু বলতে চাই, আজ ফোনটা তোমার স্ত্রী করেননি, করেছেন তোমার মা। সম্ভবত তিনি মণিবাবুর হত্যার ঘটনা আজই জানতে পেরেছেন এবং সেই ঘটনার সঙ্গে তার পুত্রের যোগসাজশের সম্ভাবনা উপলব্ধি করেছেন। আমি কি কিছু ভুল বলছি? তার পিঠের দিকে তাকিয়ে বলে চলেছেন নির্ঝর, নির্ঝরদা, এসব সম্পূর্ণ মিথ্যে কথা। খবরের কাগজে অমন অনেক কথাই লেখা হয়, বিক্রি বাড়াতে মিথ্যে খবরই সম্বল তাদের। এদি আপনি কি প্রমাণ করতে চাইছেন? মিথ্যে যে নয় সেটা খবরের কাগজওয়ালারা ছাড়াও আরো একজন জানতেন, আর তিনি এখন এই ঘরেই আছেন। কি আমি কি ঠিক বলছি কবরীদি? হ্যাঁ, আপনারা যাই বলুন প্রমাণ করতে পারবেন না আমি খুন করেছি। আর খুনের মোটিভই বা কি? যদি এরকম কিছু হয়েও থাকে, এত বছর পর ওই লোকটাকে খুন করে আমার কি লাভ হতে পারে? হ্যাঁ, আমি কখন বললাম যে তুমি খুন করেছো? নিজেই ধরে নিচ্ছ। মানে অংশুমানের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি এত কথা বললেন? ও যদি খুন নাই করে থাকে তবে এসব একান্ত ব্যক্তিগত গসিপ শুনে আমাদের লাভ কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। গসিপ শুনে কিন্তু আমাদের লাভ নেই। তবে এই গসিপের শেকড় এত বছরে অনেক গভীরে পৌঁছে গেছে। সে কথায় আসছে, তার আগে আরো কিছু প্রশ্ন আছে আমার মনে, যেগুলোর সম্ভাব্য উত্তরও আছে আমার মনে। সেটা মিলিয়ে নেওয়াটা খুব দরকার। আচ্ছা অমিত, এবার একটু তোমার কথায় আসা যাক। সুদূর ইংল্যান্ড থেকে প্রায় প্রতি বছর একবার করে দেশে ফেরা, তাও যেখানে কোনো আপনজন আত্মীয় স্বজন কেউই নেই, সেটা কতটা যুক্তিযুক্ত অমিত? ডিসকাস্টিং। আপনি একই কথা বারবার কেন বলছেন নির্ঝরদা? এই প্রশ্নের উত্তর তো আমি আগেই দিয়েছি। হ্যাঁ, তা দিয়েছো বটে, তা দিয়েছো। আচ্ছা, তবে একটা অন্য প্রশ্নে আসি। তোমার বাবার নাম কি অমিত? হঠাৎ এই প্রশ্ন কেন? সে কি, এ তো খুব সাধারণ প্রশ্ন। রমাপদ ভৌমিক। তাই নাকি? আচ্ছা আচ্ছা, বেশ। আরো একটা প্রশ্ন। তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম বছর 5 আগে এক ভদ্রলোক তোমার টাইম লাইনে মেসেজ করেছেন। তুমি কি সেই চিলড্রেন্স প্যারাডাইসের অমিত বরাট?
তুমি অবশ্য উত্তর দিয়েছ যে তুমি সে নও। তারপরও সে ভদ্রলোকের সংশয় দূর হয়নি। তিনি তোমার বাড়ির ঠিকানা এবং বন্ধুদের নাম বলে তোমাকে মনে করানোর চেষ্টা করেছেন, অথচ তুমি তার কোনো প্রশ্নের উত্তর দাওনি। অমিত, চিলড্রেন্স প্যারাডাইজ সম্ভবত তোমার প্রাইমারি স্কুলের নাম, আর উনি যে ঠিকানা বলেছেন সেটা অংশুমানদের বাড়ির ঠিকানা। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে? আরে আশ্চর্য ব্যাপার, আমার হাজার হাজার ফ্যান, তাদের মধ্যে কে কি বলল কি আসে যায় তাতে? আপনি ঠিক কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলুন তো। আমি এটাই বলতে চাইছি যে রমাপদ ভৌমিক তোমার বাবা নন, তোমার মায়ের বাবা, অর্থাৎ তোমার দাদু। উনিও বেশ নামজাদা ব্যবসায়ী ছিলেন, তাই ওর পরিচয়টা অনেকেরই জানা। বউবাজারে ওর সোনার দোকান এবং গোটা দুয়েক শাখাও ছিল কলকাতার বিভিন্ন জায়গায়, যেগুলো এখন বংশধর হিসেবে তোমার সম্পত্তি। তোমার আসল নাম অমিত বরাট। ও সরি 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 সরি, বরাট নয়, অমিত ঘোষাল। রমাপদ ভৌমিকের কন্যা স্বরূপা বরাট, অর্থাৎ কাগজপত্র প্রকাশনীর মালিক শেখর বরাটের স্ত্রী এবং মণিশঙ্কর ঘোষালের অবৈধ সন্তান তুমি। হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি ডিফেমেশন কেস ফাইল করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারোই। আচ্ছা বেশ, সেটা করবে যদি সুযোগ পাও। ততক্ষণে আমি আমার কথা শেষ করে নিই। স্বরূপা যখন গর্ভবতী হন তখন তিনি প্রথমে ছুটে যান মণিশঙ্কর ঘোষালের কাছে, আর সেই সময় তো আমার কাছে কেন ছুটে এসেছ? হরিবল। এসব তুমি কি বলছো মনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার গর্ভে তোমার সন্তান, এই অবস্থায় আমি তোমার কাছে আসবো না তো কোথায় যাব? আস্তে গলা নামিয়ে কথা বলো। তুমি জানো তুমি কি বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে যে তোমার গর্ভে যে সন্তান সে আমার? মনি, তুমি এতটা নীচ? সেই মুহূর্তগুলোর কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি না আমাকে বলেছিলে আমার বিপদে আপদে সবসময় তুমি আমার সাথে থাকবে, আর সেই তুমি। বলেছিলাম বুঝি? হবে হয়তো, কিন্তু আমি তো তোমার বিপদে আপদে তোমার পাশ থেকে সরে যাইনি। গেছি কি? আজও যাচ্ছি না। কিন্তু তার মানে এটা নয় যে তুমি কার না কার সন্তান পেটে ধরে এনে আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব। ব্ল্যাকমেল? মনি, মনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। চুপ করো, এটা নাট্যশালা নয়। ভুলে যেও না তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো, সাহিত্যিক মণিশঙ্কর ঘোষালের বাড়িতে। আমি যে এখনো তোমায় আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি, সেটা তোমার 14 পুরুষের ভাগ্য। আর একটা কথা ভালো করে শুনে রাখো, মণিশঙ্কর ঘোষাল অজস্র নারীকে ভালোবেসেছে, অজস্র নারীকে অঙ্কশাহিনী করেছে, ভবিষ্যতেও করবে। কি করব বলো? সুন্দরী লাস্যময় যুবতীদের দেখলেই আমার কেমন যেন একটা এনিওয়ে, you satisfied me a lot and the game is over. গল্প শেষ, এবার বাড়ি যাও, আমার অনেক কাজ আছে। যাও 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 যাও। আমি এখন কি করব? সেটা সম্পূর্ণ তোমার প্রবলেম। ওকে, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। তবে ভবিষ্যতে যদি কখনো আর এই নিয়ে আমাকে বিব্রত করো, আমি কিন্তু মানহানির মামলা করব। আর তাতে রমাপদ ভৌমিক বা শেখর বরাটের সম্মান খুব একটা বাড়বে বলে মনে হয় না। বাড়বে কি? আজ থেকে প্রায় 32 বছর আগে ডিএনএ টেস্ট আদৌ আমাদের এখানে সেইভাবে চালু হয়নি, তাই মণিশঙ্কর ঘোষাল যে আসল কালপ্রিট সেটা প্রমাণ করাও যায়নি। তাছাড়া তখনকার দিনে অ্যাবর্শন একা মেয়ের পক্ষে সহজ ছিল না, অথবা তার হয়তো সময় পেরিয়ে গিয়েছিল। স্বরূপা বাধ্য হন স্বামীকে সব খুলে বলতে। নিজের পরিবারের সম্মান রক্ষা শুধু নয়, শ্বশুরের সম্পত্তিও একটা বড় কারণ ছিল, যে কারণে শেখর স্ত্রীর অবৈধ সন্তানকে নিজের নাম দিতে রাজি হলেন। ততদিনে অংশুমান বছর 3-এর।
জন্ম নিল অমিত। সবাই জানল সে শেখর বরাটেরই সন্তান। এরপর কয়েক বছর অমিত আর অংশুমান একই সঙ্গেই বড় হয়। প্রাইমারি স্কুলের কয়েক বছর অমিতের সেখানেই কাটল। কিন্তু এরপর শুরু হলো আসল সমস্যা। হয়তো কোনো বিশেষ কারণে অথবা কেবলমাত্র স্ত্রীর অবৈধ সন্তান হওয়ার জন্যই শেখরের চক্ষুশূল হয়ে উঠল অমিত। কিছুদিন অপেক্ষা করে স্বরূপা তাকে পাঠিয়ে দিলেন নিজের বাবার কাছে। এখানে মনে হয় স্বরূপার বাবাও জানতেন অমিতের জন্ম রহস্য। তিনি অমিতকে নিজের নাম দেন। শেখর বরাটের নাম সরে গিয়ে বাবার নামের জায়গায় বসল রমাপদ ভৌমিকের নাম। অমিতেরও নতুন নাম হলো অমিত ভৌমিক। দাদুর কাছেই বড় হয় অমিত। একমাত্র স্বরূপা বরাবর তার সঙ্গে যোগাযোগ রেখেছেন, মায়ের কর্তব্য করেছেন। বড় হওয়ার পর রমাপদ অমিতকে বিদেশে পাঠিয়ে দেন। তারও তখন বয়স হয়েছে। অমিতের উপর তিনি এতটাই দুর্বল ছিলেন যে তার সব ব্যবসা দোকানপাট তার নামেই লিখে দেন। সম্ভবত শেখরের উপর তার রাগ থেকেই অংশুমানকে কিছুই দেননি। কি ঠিক বলছি অংশুমান? অংশুমান এতক্ষণ শোনার পর উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিলেন। এরপর কোনো এক সময় রমাপদ মারা যান। অমিত এখানকার দোকানপাট বিক্রি করে হিসেব মতো দেশের সঙ্গে তার যোগাযোগ শেষ করে দেয়। কিন্তু একটা বড় সূত্র রয়ে যায় এদেশে, স্বরূপা দেবী। অমিত বছরে একবার করে মায়ের সঙ্গে দেখা করতে আসত। এবার একটা কথা আছে না, রক্ত কথা বলে। মণিশঙ্করের রক্ত আছে অমিতের শরীরে। অমিত লেখক হিসেবে নাম করল। এতদিন অংশুমান নাগাল পায়নি অমিতের, এবার এসে পেল। আমার ধারণা এই সময় দাদুর সম্পত্তি না পাওয়ার প্রতিহিংসা কাজ করতে শুরু করে অংশুমানের মধ্যে। ও ব্ল্যাকমেল শুরু করে অমিতকে। আসলে ঘটনার পরিপ্রেক্ষিতে সবটাই আমার অনুমান। আমি যদি ভুল বলে থাকি তবে শুধরে দিও অমিত। কার্যতই অমিতকে এখন ঝড়ে ভেঙে পড়া তাল গাছের মতোই একেবারে বিধ্বস্ত লাগছে। মাথা নিচু করে বসেছিল সে। আস্তে আস্তে বলতে শুরু করলো এবার। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। অংশুমান যেখানে একটা ক্লাসে দুবার করে ফেল করতো সেখানে আমি ফার্স্ট হতাম। এটাই ছিল শেখর বরাটের রাগ। শুধু এই কারণে শুধু এই কারণে তিনি আমাকে সহ্যই করতে পারতেন না। তার মুখে আমি প্রথম শুনি মণি ঘোষালের নাম। আমাকে মণি ঘোষালের বাচ্চা, বাস্টার্ড ইত্যাদি বলে সম্বোধন করতেন তিনি। জানেন, মা এসব সহ্য করতে পারতেন না একদম। একটা সময় তিনি আমাকে দাদুর কাছে পাঠিয়ে দেন। দাদু আমাকে খুব ভালোবাসতেন, তাই সব সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছিলেন। উনি বলতেন অংশুর অনেক আছে, ওর আমার সম্পত্তি কিছু না পেলেও হবে। কিন্তু উনি জানতেন না অংশুমান হয়েছে ওর বাবার মতো লোভী। আপনি একদম ঠিক বলেছেন নির্ঝরদা। আমার সন্ধান পাওয়ার পর আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। আমি যদি টাকা না পাঠাই তাহলে ও গোটা বই পাড়াকে জানিয়ে দেবে আমার আসল পরিচয়। লজ্জায় আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না বই পাড়াতে। বিশেষ করে আমার স্ত্রী সন্তানেরা যদি জানতে পারেন। এইভাবে আমার বহু টাকাও আত্মসাৎ করেছে। বিশেষ করে কোভিডের পরে ওর যখন ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায় তখন ও টাকা টাকা করে পাগলের মতো হয়ে ওঠে। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত মারধর করে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। অবশেষে বাধ্য হয়ে আমি একটা প্ল্যান করি। তুমি মণিশঙ্করের সঙ্গে দেখা করো, তাই তো? হ্যাঁ, মণিশঙ্কর জানতেন আমি তার সন্তান। বয়স হয়ে যাওয়ার জন্যই হয়তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। আমি ভেবেছিলাম, অংশুমানকেও বলেছিলাম, আইনত মণিশঙ্করের সম্পত্তির ওয়ারিশ আমি। ও সম্পত্তি পেলে সবটুকু আমি অংশুমানকে দিয়ে দেব, আর মাকে নিয়ে চিরকালের মতো এদেশ থেকে চলে যাব। অংশুমান যেন আমার সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে। আমি মণি ঘোষালকেও আশ্বস্ত করেছিলাম তাকে ইংল্যান্ডে নিয়ে যাব, শেষ জীবনটা তাকে নিজের কাছে রাখবো। উনি বিশ্বাস করেছিলেন আমার, কিন্তু মা এসব জেনে আমাকে অনেক বারণ করেছিলেন। বাবা, এসবের মধ্যে জড়াস না রে।
লোকটা মারাত্মক ধুরন্ধর, একটা লম্পট, একটা জানোয়ার। ও নিজের স্বার্থের জন্য তোকে শেষ করে দিতে দুবারও ভাববে না। আমি বলছি শোন, ছেড়ে দে সব। ওই লোকটা তোকে একটা পয়সা দেবে না। আমি বলছি শোন। আমি তবু বিশ্বাস করিনি জানেন। তারপর তারপর একটা চাল চাললাম। অংশুমানকে বললাম এবারে সোনালী কলম মণিবাবুকে দিতে। অংশুমানের অনুষ্ঠানটা করার কোনো ইচ্ছেই ছিল না, তবু টাকার গন্ধ পেয়ে আমার কথায় ঠিক রাজি হয়ে গেল। মণিবাবুকে গিয়ে বললাম, মণিবাবু, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? এবার সোনালী কলম আমি আপনাকে পাইয়ে দেব, সব ব্যবস্থা করে ফেলেছি। কি বলছো? সত্যি? হ্যাঁ, অংশুমানকে বলেছি আর অংশুমানও রাজি হয়ে গেছে। আমি জানি এই মুহূর্তে আপনার ক্যারিয়ারটা ঠিক জায়গায় নেই। না 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 না, এতে সংকোচের কিছু নেই, এটা হতেই পারে। কিন্তু এই সোনালী কলম আপনাকে আপনার হারানো সিংহাসন ফিরিয়ে দেবে মণিবাবু। ইউ উইল রুল অ্যাগেইন। অমিত, বাবা অমিত, তুমি জানো না তুমি আমার কতখানি উপকার করেছো। হ্যাঁ, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না বাবা। একমাত্র তুমি আমার সুযোগ্য সন্তান। হ্যাঁ, আমি জানি আমি তোমার প্রতি, তোমার মায়ের প্রতি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি অনুতপ্ত বাবা। আমার বয়স হয়েছে অমিত, আমি ক্লান্ত। আমার তো কেউ নেই। আমি বেঁচে থাকতেই আমার সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকার আমি তোমাকেই করে যাব। কথা দিলাম বাবা, যদি আমার পাপস্খলন হয় তাতে আশীর্বাদ করি বাবা। অনেক উন্নতি করো, অনেক উন্নতি করো। আর আমিও ঠিক এটাই চেয়েছিলাম। অংশুমানও শুনে খুব খুশি হলো। আপনাদের সবাইকে ডেকে এই হোটেল ভাড়া করে সোনালী কলম পুরস্কার দিল ওই নোংরা লোকটাকে। পার্টি শেষ হবার পর যখন টের পেলাম সবাই নিজের নিজের ঘরে ঢুকে গেছে, আমি গেলাম মণি ঘোষালের ঘরে। গিয়ে দেখি ঘর খোলা, ভেতরে কেউ নেই। আমি ঢুকে পড়লাম। হঠাৎ একটা দৌড়দৌড়ি শব্দ পেয়ে দেখি মণি ঘোষাল ছুটে ঘরে ঢুকছে, আর মনীষা তাকে লক্ষ্য করে একটা কাঁচের গ্লাস ছুঁড়ে মারল। আমি খাটের পিছনে লুকিয়ে পড়লাম। সম্ভবত রঞ্জনাদি তার আগেই মণি ঘোষালের ঘরে এসেছিলেন। তার কাছে রিজেকশন পেয়েই লম্পট বুড়োটা গিয়েছিল মনীষার ঘরে। যাই হোক, মণি ঘোষাল ঘরে ঢুকে দরজা ভিজে পিছন ঘুরতেই আমাকে দেখতে পেল। এ কি, তুমি আমার ঘরে কি করছো? সেদিন আমি তার কাছে নিজের অধিকার চাইতে গিয়েছিলাম, মণি ঘোষালের সম্পত্তি দিয়ে আমি নিজের সুখ কিনব বলে। জন্ম থেকে যে সুখ আমি পাইনি, সেই পরিবারের সুখ, নাম যশের সুখ আমার কাছ থেকে বেহাত হতে চলেছিল। কিন্তু বুড়োটা বেঁকে বসলো। Have you gone mad? কি যাতা বলছো? আমার সম্পত্তির উত্তরাধিকার আমি খামোখা তোমায় করতে যাব কেন? হ্যাঁ, সে কি? আরে আপনি তো সেদিন বললেন, আর এখন? ওই দেখো ওখানে ওটা কি রাখা, দেখো সোনালী কলম। হ্যাঁ, প্রাপক প্রখ্যাত সাহিত্যিক শ্রী মণি শঙ্কর ঘোষাল। আজকে সবকটা নিউজ চ্যানেল আর কালকে সবকটা খবরের কাগজের হেডলাইন এটাই। এটাই তো আমার দরকার ছিল। না, তোমাকে আমি খালি হাতে ফেরাবো না। এই সব কিছুর জন্য একটা মস্ত বড় ধন্যবাদ তোমার প্রাপ্য। থ্যাংক ইউ অমিত। একটু স্কচ চলবে নাকি? একটা না, দুটো লার্জ পেগ আমি তোমায় অফার করতে পারি, দুটো। দ্যাটস অল আই ক্যান ডু ফর ইউ মাই ডিয়ার, নাথিং এলস। সরি বাবা। I was utterly shocked. এত আশায় বুক মাতলাম। আমার কথা শুনে এত টাকা খরচ করে অংশুমান অনুষ্ঠানটা করলো। এখন যদি আমি এই কথা ওকে বলি, নিশ্চয়ই ও আমার সমস্ত গোপন কথা সবার কাছে ফাঁস করে দেবে।
তার উপর মণি ঘোষাল আমার মায়ের চরিত্র তুলে গালাগাল দিতে লাগলো আমাকে। তোমার মা ছিল একটা 1 নম্বরের বাজারের মেয়ে ছেলে। আমার নাম, আমার যশ, আমার খ্যাতি, আমার টাকার লোভে এসেছিল আমার কাছে। কুত্তার মতো আমার কাছে এই সমস্ত মেয়ে ছেলেরা সির্ফ হাতের ময়লা। দেখো গিয়ে আরো কতজনের সাথে কোথায় কোথায় কি কি করে বেরিয়েছে। হয়তো খুঁজলে তোমার আরো 2-4 পিস ভাই বোনের খোঁজ পেয়ে যেতে পারো। হ্যাঁ, আমি পাগলের মতো হয়ে উঠলাম। হাতের কাছে যা পেলাম তুলে নিয়ে বসিয়ে দিলাম মণি ঘোষালের বুকের বাঁদিকে। ইউ বাস্টার্ড! আমি ঠিক এই সময় দরজা ঠেলে ঘরে ঢুকলো আয়ান। হ্যাঁ, আয়ান। ও জানে আমি খুনি। ঘরে পা দিয়েই ওর পা কেটে গিয়েছিল মনীষা ছুঁড়ে দেওয়া কাঁচের গ্লাসের টুকরো। কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে ও বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। আমি কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বুঝতেই পারছিলাম আমি ধরা পড়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে। আয়ানের কাছ থেকে সবাই জানবে যে আমি খুনি। যে কথা লুকোতে এত কিছু করলাম সেটা এবার সবাই জানবে, আমার স্ত্রীও। কিন্তু কিন্তু আয়ান কাউকে কিছু বলল না। পুলিশ ওকে ধরে নিয়ে যাওয়ার পরেও না। আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আয়ান যদি বিনা দোষে ধরা না পড়তো আমি কখনোই দোষ স্বীকার করতাম না। আর যখন সংবিদ জানালো আপনি এখানে জড়ো হতে বলেছেন সকলকে, মনে মনে প্রস্তুতি নিয়েই এসেছিলাম। কিন্তু সাহস সঞ্চয় করতে পারছিলাম না। আপনাকে ধন্যবাদ নির্ঝরদা। আপনি যদি অনুমান করেও আসল ঘটনার অনেকটাই বলে না দিতেন তবে আমার পক্ষে সহজ হতো না। অমিত 2 হাতে মুখ ঢাকলো। অংশমান মাথার চুল মুঠো করে ধরে বসে রয়েছে। বাকি মানুষগুলো চিত্রার্পিতের মতো স্থির। শুধুমাত্র মনীষা একটু পর পর চোখের কোণের জল মুছছে। মার্ডার ওয়েপনটা কোথায় অমিত? সম্ভবত সেটা আর কিছুই নয়, মণি ঘোষালের পুরস্কার পাওয়া সোনালী কলম। তাই তো? সে বস্তুটা যে মণি ঘোষালের ঘরে ছিল না সেটা আমি সেদিনই লক্ষ্য করেছিলাম। কিন্তু জিনিসটা কোথায়? আমি জানি না নির্ঝরদা, আমি সত্যিই জানি না। সেদিন ওই ঘর থেকে চলে আসার পর আমার আর কিছুই মনে নেই। আমি কিভাবে ঘরে পৌঁছেছি, কি করেছি, কিচ্ছু না। আচ্ছা, আপনি কি কিছু জানেন রঞ্জনা দেবী? কি? আমি কি করে জানবো? আর হঠাৎ আমিই বা জানবো কেন? নন্দবাবু, তখন আপনি বলছিলেন না যে আমার অ্যালিবাইটা কি? শুনুন তবে, এমন একটা ঘটনার কথা বলবো যেটার সাক্ষ্য দেবে আমি ছাড়াও আরো একজন। সেদিন অত রাতে শুয়ে ঘুম আসছিল না আমার। এমনিতেও আমার একটু অনিদ্রার ব্যারাম আছে। ভোর 4:30 নাগাদ বাইরে গিয়েছিলাম সিগারেট ফুঁকতে। তখনও চারিদিক অন্ধকার। বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আচমকা চোখে পড়ল কেউ একজন সর্বাঙ্গ ঢেকে মণি ঘোষালের ঘরে ঢুকছেন। অন্ধকারে চেহারা বুঝতে না পারলেও চড়া পারফিউমের গন্ধে বুঝতে আমি ভুল করিনি, রঞ্জনা দেবী। তখনও আমি জানতাম না যে মণি ঘোষাল মৃত। বইপাড়ায় আপনাদের সম্পর্কে অনেক কথাই কানে এসেছিল, তাই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ময়না তদন্ত হওয়ার আগে মৃত্যুর সময়টা জানা যাবে না, তাই পুলিশকে কথাটা আমি জানাইনি। আজ সব জানার পর আপনার তার ঘরে ওই সময় যাওয়ার অর্থ একটাই, সোনালী কলম চুরি করা। তাই কি? ছেলেকে বলেছিলাম এবছর সোনালী কলম আমিই পাচ্ছি। মনিকে বললে ও কিছুতেই দিতে রাজি হতো না, তাই ঠিক করেছিলাম চুরি করব। হ্যাঁ, চুরি করব। কিন্তু সেদিন ঘরে ঢুকেই চমকে উঠলাম। দেখলাম ঘরে আলো জ্বলছে, মনি খাটে মরে পড়ে রয়েছে, আর ওর বুকে বিধে আছে সোনালী কলমটা। মেঝেতে ভাঙা কাঁচ, রক্তমাখা পায়ের ছাপ চারিদিকে। সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলাম 2 মিনিট। কাজটা যেই করুক বেশ করেছে। ভাবলাম
এখন যদি কলমটা নিয়ে নিই, কেউ জানতেও পারবে না। সুবর্ণ সুযোগ, কারো মাথায় আসবে না ওটা মার্ডার ওয়েপন হতে পারে। তাই খুব সাবধানে পা ফেলে এগিয়ে গিয়ে ওর বুক থেকে উপড়ে নিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ, আমি উপড়েছি, আমি নিয়েছি সোনালি কলমটা। তাহলে রাখলেন কোথায় ওটা? আপনার মেকআপ বক্সে? আপনি কি করে জানলেন? এখন বুঝলাম, আমাকে ঘরে ঢুকতে দেখে উনি সঙ্গে সঙ্গে মেকআপ বক্সটা কেন বন্ধ করে দিয়েছিলেন, আর কেনই বা অত রিয়্যাক্ট করেছিলেন। নির্ঝর একটু মুখ চেপে হাসলেন। যান, ওটা নিয়ে আসুন। রঞ্জনা উঠে দরজার দিকে এগোলেন। অমিত, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার ক্ষমা নেই। আয়ান যদি এই কেসে ফেঁসে না যেত তাহলে আমি কি করতাম জানি না। তবে আয়ানকে বাঁচানোর জন্যই তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া আমার কর্তব্য। পারলে আমাকে ক্ষমা করো। আর অংশুমান, আমার চোখে অমিতের চেয়েও বড় অপরাধী তুমিও শাস্তি পাবে, আর সেটা পেতেই হবে। ঘড়িতে তখন রাত 2টো। সাইরেন বাজে দুটো পুলিশের গাড়ি এসে থামল হোটেলের গেটের বাইরে। নির্ঝর এগিয়ে গেলেন বাইরের দিকে। শুনছিলেন সোনালি কলম রহস্য। গল্প পাঠে ছিল কুন্তল, অন্যান্য চরিত্রে নির্ঝর, মলয়, সংবেদ, বাল্মীকি, অংশুমান, কৌশিক, অমিত, অর্কপ্রভ, কবরী, মৌটুসী, রঞ্জনা, অনন্যা, আয়ান, লিও, মনীষা, বর্ণিশা, নন্দকিশোর, সৌরভ সেন, সুরূপা বরাট, প্রাহী এবং মণিশঙ্কর ঘোষালের ভূমিকায় অভিষেক। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা শ্যাডো, প্রযোজনা বিভা পাবলিকেশন, নির্দেশনা টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সববার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।